আজ দীর্ঘ 15 বছর পর আমার এক চাচার বাসায় যাচ্ছি। জানি না তারা কেমন আছেন, কারণ একবারও তাদের খোঁজ খবর নেওয়া হয়ে ওঠেনি কোনো আপনজনের খোঁজ খবর নেওয়া। জানি না তারা কেমন আছেন। সেই ছোটবেলায় একবার যাওয়া হয়েছিল বেড়াতে সেখানে, কিন্তু ছোট্ট একটা ভুলের জন্য আজ তাদের থেকে অনেক দূরে। যা ঘটেছিল সব আমার কল্পনার বাহিরে। নীলা হলো আমার চাচাতো বোনের নাম। নীলা আমার থেকে 3 বছরের বড় আর অনেক সুন্দরী, পরীর মতো একটা মেয়ে। কিন্তু আমি সব সময় তাকে আপু বলে সম্মান করতাম। কোনো সময় খারাপ নজরে তাকানোর প্রয়োজন আসেনি, কিন্তু কেন জানি সে আমাকে দেখতে পারতো না, কথা বলতে চাইতো না। আবার কিছু না কিছু একটা মিথ্যা বাহানা ধরে আমার বাবার হাতে মার খাওয়ানো তার যেন একটা অভ্যাস ছিল। তার এই ব্যবহার আমি সহ্য করতে পারতাম না। তার প্রতিটা ব্যবহার আমাকে কষ্ট দিত। তাই আমি শহরের মামার বাসায় চলে গিয়েছিলাম। এভাবে বছর যেতে থাকে, আমিও বড় হতে থাকি। বাবা মায়ের সাথে কম যোগাযোগ হলেও নীলাদের সাথে তেমন কথা বলার প্রয়োজন মনে করতাম না। কিন্তু চাচা চাচি আমাকে অনেক ভালোবাসতো। অনেক মিস করতাম তাদের, অনেক মিস করতাম সেই দিনগুলো। এখন না হয় আমি বাস্তবে ফিরে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো আমি চাই এই গল্পে তোমরা 5000+ কফিলিং কইরা দাও। আর বেশি কথা না কইয়া চলো আবারও আমরা গল্পটা কন্টিনিউ করি। এবার না হয় পরিচয় পর্বটা শেষ করি। আমি স্বামী, বাবা মায়ের 3য় সন্তান, 2 বোন আর 1 ভাই। 2 বোনের বিয়ে হয়ে গিয়েছে। তখন আমি ক্লাস 10-এ ছিলাম। এখন আমি অনার্সের 1ম বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি একটা জব করি। নীলা তার বাবা আর মায়ের একমাত্র মেয়ে, তবে খুব রাগী ও জেদি মেয়ে। সে যা চায় তাই আদায় করে। সে এবার অনার্স 3য় বর্ষে পড়ে। তো এবার বর্তমানে ফিরি। আজকে যে কারণে নীলাদের বাসায় যাচ্ছি, কারণ নীলা আপুর বিয়ে। আজ নীলা আপুর মা ফোন দিয়ে বিয়ের কথা বলেছিল। আমি বন্ধুদের সাথে ক্যাম্পাসে আড্ডা দিছিলাম। ফোনের রিং বাজতেই ফোন রিসিভ করলাম। দেখি মা ফোন করছে, তাই রিসিভ করলাম। আমি বললাম, হ্যালো মা, কেমন আছেন? মা বলল, তুই ছাড়া কেমনে ভালো থাকি বল, এতদিন হয়ে গেল একবারও দেখতে আসলি না। আমরা কেমন আছি, কি অবস্থায় আছি, তোকে কি আমাদের দেখতে ইচ্ছে হয় না? তুই কি আমাদের ভুলে গেছিস? আমি বললাম, মা প্লিজ কান্না থামাও, তোমাদের ভুলে যাব কেন? তুমি তো সবকিছুই জানো। খুব শীঘ্রই আসবো, একটু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেই আমি আসবো খুব শীঘ্রই মা। মা বলল, সেটা আর হবে না রে বাবা, যদি আমরা মারাও যাই তবুও তুই আসবি না। আমি বললাম, মা কি শুরু করলে তোমরা? আর একটা কথা শুনে রাখো, তোমাদের কোনো কিছুই হবে না। এবার আমি ফোন রাখি। মা বলল, তোকে আজকেই বাসায় আসতে হবে, এটা তোর মায়ের আদেশ। আমি বললাম, মা আমি এখন বাসায় গিয়ে কি করব, সামনে আমার পরীক্ষা। মা বলল, তো 2 দিন থাকলে কি হবে, তুই না হয় 2 দিন থেকে আবারও চলে যাইস। আমি বললাম, মা আমি যেতে পারবো না। মা বলল, দেখ বাবা, না করিস না, তোর মায়ের আদেশ অমান্য করিস না। আর তোর বাবার শরীর তেমন ভালো না, তোর বাবা তোকে দেখতে চাইছে। যদিও না আসিস, যেদিন মরার খবর শুনবি সেদিন তুই মরা মুখটা দেখতে আসিস, ভালো থাকিস। আমি বললাম, হ্যালো, কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর আসছে না। আম্মু ফোন কেটে দিছে। ওহ, সত্যি কি বাবা অসুস্থ? মায়ের শেষ কথা আমায় কষ্ট দিয়েছে। আর দেরি না করে আমাকে এখনই বের হতে হবে। তারপর কোনো কিছু না ভেবেই বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে মামার বাসায় এসে রেডি হয়ে নিলাম। আর হ্যাঁ, মামার কোনো ছেলে মেয়ে নাই, তাই তারা আমাকে ছেলে মেয়ের মতোই ভালোবাসেন। আজ 15 বছর পর নিজ এলাকায়, নিজ শহরে ফিরে যাচ্ছি। কতই না পুরনো স্মৃতিগুলো গেঁথে আছে এই মনের স্বপ্নের গভীরে। কতই না ভালো লাগছে। আজ কত বছর পর বাবা মায়ের দেখা পাবো, খুব আনন্দ লাগছে। আজ কেমন জানি মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। দেখলাম এই শহরটা অনেক বদলে গেছে। চারিদিকে গাছপালা, বড় বড় অট্টালিকা, সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। নিজের বাসা খুঁজে পাচ্ছিলাম না, তাই পরিচিত একজনের সাহায্য নিয়ে নিজের বাসা খুঁজে পেলাম। তারপর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতে মা এসে দরজা খুলে দিল। আমাকে প্রথম চিনতে না পারলেও পরে বুঝতে পারে এটা আর কেউ না, তার ছেলে স্বামী। তারপর মা আমাকে জড়িয়ে ধরে, সে কি কান্না, মনে হচ্ছে কোনো এক গুপ্তধন খুঁজে পেয়েছে, হারিয়ে যাওয়া গুপ্তধন। তারপর মাকে সান্ত্বনা দিলাম, কিন্তু বাসায় বাবাকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি বললাম, মা বাবা কোথায়, বাবাকে দেখতে পাচ্ছি না। মা বলল, তোর বাবা এখন অফিসে আছে, একটু পর চলে আসবে, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে,
আমি খাবার রেডি করছি। আমি বললাম আচ্ছা বুঝলাম, তুমি না বললা যে বাবা অসুস্থ, তাহলে অফিসে কি করে? মা বলল ছিল রে কিছুদিন অসুস্থ, ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে আল্লাহর রহমতে এখন একটু সুস্থ আছে। আর ঘরে বসে থাকলে কি পেটে আর ভাত জুটবে? আমি বললাম মা তুমি শুধু শুধু বাবাকে কষ্ট করাইতাছ, আমি কি তোমাদের কেউ না? আমি কি টাকা পাঠাই না বাসায়? আর সেগুলো কই? এখন থেকে বাবাকে আর কাজ করাবে না, বাকি যা যা প্রয়োজন হবে আমাকে বলবে, আমি নিয়ে আসবো। মা বলল বাহ, আমার ছেলে দেখছি যে অনেক বড় হয়ে গেছে, যারে বাবা তুই ফ্রেশ হয়ে আয়, তোর জন্য খাবার রেডি করছি। আমি বললাম মা, মায়ের হাতের খাবার অনেক মজা করে খাবো, মা অনেক মিস করতাম তোমার হাতের রান্না। মা বলল আচ্ছা ঠিক আছে, যা আজকে পেট ভরে খেয়ে নিস। আমি বললাম আচ্ছা তুমি যাও, আমি আসছি। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলাম। আজ ইচ্ছে মতো মায়ের হাতের খাবার খেতে লাগলাম। আমি বললাম মা তুমি খেয়েছো? মা বলল বাবা, তুই খেয়ে নে, আর একটু ভাত নে ধর। আমি বললাম মা, আপুরা কেমন আছে? আপুরা কি এখানে আসে না? মা বলল ভালো আছে, আসে মাঝে মধ্যে। তোর বড় আপুর 2 মেয়ে সাবরিনা আর রিফা, আর তোর মেজো আপুর এক ছেলে নাম আবির, ওদের ফোন করে এখানে আসতে বলেছি। তুই বাসায় এসেছিস শুনে দেখার অনেক ইচ্ছে তাদের, পাগলের মতো অস্থির হয়ে উঠছিল ওরা, অনেকদিন পর তো তোকে দেখবে। আমি বললাম ওয়াও, তারা আসছে, তাহলে তো ভালো লাগবে মা। খাওয়া দাওয়া শেষ করে এবার বিশ্রাম নেব। মা বলল আচ্ছা বাবা, তাহলে রুমে গিয়ে বিশ্রাম নে, ততক্ষণে ওরা চলে আসবে। আমি বললাম তারপর রুমে এসে শুয়ে পড়লাম। ফোন হাতে নিয়ে মামিকে জানিয়ে দিলাম যে আমি আজকে ভালোভাবে বাসায় পৌঁছে গেছি, বন্ধুদেরকেও জানাইলাম। তারপর ঘুমিয়ে গেলাম। হঠাৎ আমার মাথায় কারো স্পর্শ, ঘুম ভেঙে গেল। আমি তাকিয়ে তো একদম অবাক হয়ে গেলাম, কারণ সে হলো, আর সে কে হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন। পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে আপনাদের মাঝে।